শুরু করছি ক্রস ফায়ার। একাধিক সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এমনকি তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন যে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি এবং সৃজন ভট্টাচার্য রয়েছেন বামেদের তরফ থেকে। সবাইকে স্বাগত জানাই। আমি শুরুতে একবার আপনাদের দেখিয়ে দেবো আজকে সুনুক পাহাড়ের সভায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কি এলো তার প্রতিক্রিয়া। আজকে ভারতীয় জনতা পার্টি দেশের অভিশাপ, এই অভিস্তব্ধ করতে হবে। কেউ কেউ ভাবছে এখন থেকে লাইনটা করে রাখি, বাই চান্স যদি চলে আসে। বাই চান্স হবে না, চান্সই নেই তো বাই চান্স। 21-এ মনে রাখবেন, দেশের স্বার্থে বাংলার জয় দেশকে মুক্তি দেবে। পুজো শেষ, এবার ভোটে ঝাঁপিয়ে পড়ার সময় দলের নিচু তলায় যাতে আত্মবিশ্বাসের অভাব না হয় সেদিকে নজর তৃণমূল নেত্রী। বিজেপির আমলে এজেন্সি রাজের কথা নিয়মিতই বলেন তিনি। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপি ইডির সক্রিয়তাও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে এবার লালু প্রসাদের উদাহরণে গেরুয়া শিবিরের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। বলছে কি করবে, হয় ঘরে থাকো নয় জেলে থাকো। আমি বলি তোদের ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট কর, আমি জেলে থাকবো, আমি জেলে থেকে বাংলাকে জেতাবো। এই চ্যালেঞ্জ করে গেলাম। লালু প্রসাদ যাদবকে তো ভরে রেখে দিয়েছো অনেকদিন ধরে, তাতে আটকাতে পেরেছো? বিহারি ওটা জেতা না ওটা ম্যানিপুলেশন করে ওটা হারা, ওটা জেতা নয়। লোকসভা ভোটে জঙ্গলমহলে তৃণমূলের খারাপ ফলের জন্য বড় অংশে দায়ী দলের স্থানীয় নেতাদের প্রতি মানুষের অনাস্থা। বিধানসভা নির্বাচনের আগে এ নিয়ে ভোটারদের সঙ্গে দলকেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আমি নিশ্চয়ই বলতে পারি না আমার 100 জনই ভালো। একজনের যদি কোনো খারাপ কাজ থাকে সেটা আমরা সংশোধন করে নেব। কোনো একটা ইন্ডিভিজুয়াল লোকের সামনে কারো সম্বন্ধে কারো রাগ থাকতেই পারে, কিন্তু তার জন্য আপনি তৃণমূল কংগ্রেসকে ভুল বুঝবেন না। সিপিএম হচ্ছে আজকে সবচেয়ে বড় লবি, বিজেপি হচ্ছে ভোগী, আর তৃণমূল কংগ্রেস যদি করতে হয় আপনাদের হতে হবে ত্যাগী। ভোটারদের ঘুষ বা টাকা দিয়ে দল ভাঙানোর অভিযোগ এদিন বিজেপিকে বারবার নিশানা করেছেন মমতা। তবে দল থেকে বেনুজল বের করে দেওয়া এবং কর্মীদের চঙ্গা রাখার উপর বাড়তি জোর দিয়েছেন তিনি। অন্য পক্ষে সৈন্য সামন্ত যাই থাকুক না কেন, লড়াই শুরুর আগে নিজেদের সমরসজ্জায় যে কোনো মতেই ফাঁক রাখা চলবে না। ক্যামেরায় অমিতের সঙ্গে সুতপাও হিরকের রিপোর্ট, জি 24 ঘন্টা। তরুণের কাছে শুরুতে আসবো। তরুণ, আপনাদের একাধিক নেতার গলায় বারবার হুঁশিয়ারি শোনা যায় যে ইলেকশন অবধি গড়াবে না, তার আগেই অনেকে তৃণমূলের নানান নেতা মন্ত্রী তারা নাকি জেলে থাকবেন। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যে খোলা চ্যালেঞ্জ যে জেলে তাকে ভরা হলেও তিনি পরোয়া করেন না, তিনি জেল থেকেই তৃণমূলকে জেতাবেন। অনেকেই বলছেন, রাজনৈতিক মহলের একাংশ খুব জোর দিয়ে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্য ধাতুতে গড়া, এই স্ট্রং মেসেজটা আপনাদের দেওয়া গেল। আপনি একমত? মোপেদি একরকম একদমই না। দেখুন, একটা কথা আছে না, রতনে রতন চেনে, বাদ বাকিটুকু আর বললাম না। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এক্সাম্পল দিলেন, তো দিলেন কার দিলেন? লালু প্রসাদ যাদবের। কোন লালু প্রসাদ যাদব? যে ফোর্ডার স্ক্যামের সাথে যুক্ত, তার এক্সাম্পল ওনাকে টানতে হলো। যে লালু প্রসাদ যিনি রকেট চাকাও থামিয়ে দিয়েছিলেন, যে ফোর্ডার স্ক্যামের সাথে যুক্ত, যে জেলে আছে, জেল থেকে তাকে কি করেছে না করে জানে, উনাকে ওই এক্সাম্পলটা টানতে কেন হলো? উনার এত ভয় কিসের? কারণ পশ্চিমবঙ্গ তো দেখেছে, সারদা দেখেছে, নারদা দেখেছে, রোজ ভ্যালি দেখেছে। সেই সেই নীল সাদা রং সেই ট্রাইডেন্ট ল্যাম্প থেকে শুরু হয়েছে, সেটা এখনো চলছে। আর এক্ষুনি আরেকটা বক্তব্য। কিন্তু তরুণ, এখানে তো এই প্রশ্নটা ওঠে যে সারদা কেলেঙ্কারি সারফেস করেছিল 2013-এ, আমি যদি ভুল না করি 2014-র মে মাসে, অর্থাৎ যে সময় ভোট পর্ব চলছে সেই সময় সারদায় সিবিআই তদন্তের নির্দেশ হয়। নাম্বার 1, কেটে গেছে 6টা বছর সিবিআই এর তদন্তভার হাতে নেওয়ার পর। নারদা কাণ্ড সেটা সামনে এসেছিল 2016-র মার্চে, তারপর কেটে গেছে 4টে বছর। কটা তৃণমূল কংগ্রেসের নেতাকে আপনারা জেলে ভরতে পেরেছেন? মোপেদি একদম আপনার সাথে সহমত আমি, কিন্তু আপনি যখন এটা বলছেন তখন আপনাকে এটাও বলতে হবে যে বারবার সিবিআইকে চিঠি করে যখন বলা হয় কোঅপারেট করার জন্য, ডকুমেন্ট পাঠানোর জন্য, সিবিআই মানে আমাদের স্টেট পুলিশ থেকে ডকুমেন্ট যায় না। বিভিন্ন চিটফান্ডের কেসগুলো যখন চলে, হাইকোর্ট বারবার বলা হয় কমিটিকে তোমরা কোঅপারেট করো, হাইকোর্ট বলে, ক্যালকাটা হাইকোর্ট, তখন কোঅপারেট করে না। এই মামলা যাতে সিবিআইয়ের কাছে না যায় তার জন্য প্রায় পাবলিক মানি 6 কোটি টাকা খরচা করেছিল এই তৃণমূল কংগ্রেস, এবং পরবর্তীকালে সিবিআইকে দেওয়া জেনারেল কনসার্ন উইথড্র করে দিয়েছিল। উনি যদি এতটাই সততার প্রতীক হয়, যদি নারদা কাণ্ডে সিবিআই হয়েছে সেটাও তো 3.5 বছর পেরিয়ে গেল, তাহলে কেন করেন না উনি? নারদা কাণ্ডে সিবিআই হয়েছে সেটাও তো 3.5 বছর পেরিয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি বললাম তো জেনারেল কনসার্ন উইথড্র করা, জেনারেল কনসার্ন উইথড্র করার সাথে এত ভয় কিসের? সিবিআইকে দেওয়া যে জেনারেল কনসার্ন ছিল উইথড্র করেছেন কেন? আর সিবিআইকে কোঅপারেট কেন করেন না? উনি যদি সততার প্রতীক হয়েই থাকে তাহলে কেন করেন? আর সেকেন্ড প্রশ্ন, উনি বললেন না উনি তৃণমূল কংগ্রেস ত্যাগের প্রতীক। আচ্ছা, এই ত্যাগের হিসাবটা কোথা থেকে করতে হবে?
মানে পশ্চিমবঙ্গে আজকাল একটা ভাইপোর নাম শোনা যাচ্ছে, তার প্রপার্টি দিয়ে ত্যাগের হিসাব হবে, নাকি পশ্চিমবঙ্গের যেসব নেতা নেত্রীদের ছিল চুনোপটি, যাদের চা কেনার পর্যন্ত টাকা ছিল না, তারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সেখান থেকে ত্যাগের হিসাব আমি হবে? উত্তর নেব, তার আগে দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এই জেল থেকেও তৃণমূলকে জেতাবো এই প্রসঙ্গে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে শুনুন। আজকে দিদিমণি বাঁকুড়ায় গেছেন, বলছে সাহস থাকলে আমাকে জেলে ভরে দাও। তোমাকে জেলে ভরে কি হবে? খাওয়াতে হবে আবার উল্টো। বাড়িতেই থাকো, ওখানেই থাকতে হবে পার্মানেন্টলি। আরে যখন জেলে যাবে লড়ার কেউ থাকবে না, বাইরে একটাও ভাই থাকবে না, তারাও জেলে যাবে। যারা অন্যের টাকা ঝেড়েছে, চিট ফান্ডের টাকা ঝেড়েছে, পঞ্চায়েতের টাকা, স্কুলের টাকা, রাস্তার ঘাটের আলো জল বিদ্যুৎ আমফানের টাকা ঝেড়ে দিয়েছে, তাদের এখন জেলের ভয় হচ্ছে। হবেই তো, সে সুযোগটা পাবেন। জানুয়ারি মাস থেকেও আরো জোর হবে, অনেক ভাইকে ওখানে থাকতে হবে, ভোটও করতে পারবেন না। দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, পাল্টা হুঁশিয়ারি দিলীপ ঘোষের যে জানুয়ারি মাস থেকে নাকি তৎপরতা শুরু হবে এবং অনেককেই জেলে যেতে হবে। দিদি, প্রথমেই 24 ঘন্টা সকল দর্শক এবং আমার কো প্যানেলিস্টদের প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা জানাই। আমরা কিছু কিছু জিনিসের না কিছু কিছু সিম্বল আছে, যেমন ধরুন দুর্গাপুজো, তার আগে মহালয়া আসে, দোল পূর্ণিমা আমরা সবাই পালন করি, তার আগে ন্যাড়া পোড়া হয়। এরকমই বাংলায় ভোট এলে বা দেশের বিভিন্ন রাজ্য যেখানে বিরোধী দল শাসন করছে সেখানে ভোট এলে আগে সিবিআইডি আসে। মানে সিবিআইডি ঢোকা মানে বাঙালি বুঝে যায়, বা দেশের বিরোধী শাসিত যে রাজ্যগুলো সেখানকার মানুষ বুঝে যায় যে এবার বোধহয় নির্বাচন আসতে চলেছে। তো এটা বিজেপির স্বাভাবিক চরিত্র, এবং এটা কিছু কিছু ক্ষেত্রে ধরুন মানে বিজেপি এই যে রিসেন্ট টাইমে ব্যবহার করেছে তার একটার পর একটা উদাহরণ যদি আপনাকে দিতে হয়, যে টিডিপি প্রধান থেকে শুরু করে যারা একসময় বিজেপির সঙ্গে ছিল, ধরুন চন্দ্রবাবু নাইডু, তার পরবর্তীকালে তারাও জেনারেল কনসেন্ট তুলে নিয়েছিল। তো কেন? তারা তো ছিলেন তরুণজ্যোতি বাবুদের সঙ্গে। এখন আমার যে জায়গাটা আমি স্পষ্ট করে আজকে বলতে চাইছি, দেখুন বিজেপির সঙ্গে থাকলে তারা সাধু, আর বিজেপির মানে থেকে যারা অন্য দলে থাকে তারা প্রত্যেকে ভিলেন। এটা বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে ক্যারেক্টার হয়ে গেছে। যেমন ধরুন এখানে তরুণজ্যোতি এতগুলো কথা বললেন, তো সারদা নারদা জেনারেল কনসেন্ট। আমার কথা হচ্ছে এই শোভন চট্টোপাধ্যায়কে গালাগালি করতেন সবাই, এখনও শোভন চট্টোপাধ্যায় আদৌ তরুণজ্যোতিদাদের দলে আছেন কিনা তরুণজ্যোতিদা বলতে পারবেন। এই শোভন চট্টোপাধ্যায়, ধরুন আমি যেটা বারবার বলি, আগে বিজেপি নেতারা ব্যঙ্গ করতেন, দেখেছো তোয়ালেতে মুড়িয়ে টাকা নিচ্ছে, কেমন লোক, তৃণমূল কংগ্রেস কেমন দল। আজকে সেই লোকটা যখন তারা গোয়ালে শিফট করে গেছেন তিনি, তখন তার আর তোয়ালে নামটা ভ্যালিড নেই, তখন তিনি গোয়ালে চলে গেছেন। তো বিজেপির সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। আমরা ইয়েদুরাপ্পার কথা শুনেছি, ইয়েদুরাপ্পা ফোনে বলছেন কত কোটি টাকা লাগবে বলো, আমার বিরোধী দলকে ভাঙাতে হবে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কত কোটি টাকার অভিযোগ, কেলেঙ্কারির অভিযোগ। অমিত শাহ পর্যন্ত একটা প্রোগ্রামে মানে তার পাশে বসে বলে ফেলেছিলেন যে ইয়েদুরাপ্পা সরকারকে হটানা হয়, তারপরে উনি কথা চেঞ্জ করে যখন এই সিবিআই প্রসঙ্গে, যখন এই সিবিআই প্রসঙ্গে এত অভিযোগ, যেটা বিরোধীরা বলে থাকেন যে 2011-র আগে প্রতি ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি তো তোমার দলও করতো। একদম, আমরা তো এই কথা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরা সিবিআই তদন্তের দাবি করেছি। আমরা সিবিআই তদন্তের দাবি করতাম ভ্যালিড গ্রাউন্ড থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই তদন্তের দাবি করতেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে কংগ্রেসের সাথে সিপিএম এর আগাগোড়া একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে হয়েছিল। না হলে আজকে কংগ্রেসে যদি দিদি থাকতেন, আজও আমাদের বাংলা স্বাধীন হতো না, লেফটের হাতে ক্ষমতা থাকতো আজও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন করেছেন, তিনি বিরোধী নেত্রী থাকাকালীন আবেদন করেছেন। 2011 সময় যখন বামেদের 34 বছরের বাম শাসনের অবসান হয়, তখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান কি ছিল? না না, অবশ্যই যখন বাম তখন শাসনে কি কংগ্রেস বামেদের সঙ্গে ছিল? না না না, তখন তো তৃণমূল কংগ্রেসের সাথে জোট হয়েছিল। আমি তো বারবার বলছি তৃণমূল কংগ্রেসের সাথে যখন জোট হয়েছিল, তৃণমূল কংগ্রেসের সাথে জোট থাকাকালীন যে তদন্তগুলো চলছিল, আপনার মনে আছে নন্দীগ্রাম নিয়ে তদন্ত চলছিল, তার পরবর্তীকালে সেই সিবিআই কারণ কারো সুবিধা করে দেওয়ার জন্য কোন দিকে আমি তরুণ আসবো তোমার কাছে, আমি একটু সৃজনের কাছে যাই। সৃজন, আজকে সারা দিনে যদি আমরা দেখি সারা দিনের যে ন্যারেটিভটা আসবো রাজ্য রাজনীতি, এমন পরিস্থিতি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, তিনি বলছেন যে জেলে থেকেও, যদি জেলে ভরার কথা বলছে, জেলে থেকেও তৃণমূল কংগ্রেসকে জেতাবেন, লালু প্রসাদের নিদর্শন টানছেন। এখানে প্রশ্ন, তাহলে কি এরকম ভাবেই কেন্দ্রীয় এজেন্সি তাদেরকে ব্যবহার করতে উদ্যত হয়েছে বিজেপি? যে অভিযোগটা আপনারাও বিভিন্ন সময় করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি তাদের ব্যবহার করা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। এটা কার উদ্দেশ্যে প্রশ্ন ছিল? আপনার উদ্দেশ্যে, আপনি প্লিজ ক্যামেরার দিকে দেখুন, আপনি অন এয়ার রয়েছেন টানা। আরেকবার যদি একটু প্রশ্নটা করেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো,
তিনি বলছেন যে জেলে যেতে হলেও আমি জেল থেকেই তৃণমূল কংগ্রেসকে জেতাবো। আপনারাও বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হয়। এখানে দাঁড়িয়ে তাহলে কি যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় রয়েছে আপনারা সেটাকে সমর্থন করছেন? সবথেকে বড় কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে রাজ্যগুলোকে অপদস্থ করার সবথেকে বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি জোট সরকারের মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের সময় মশা মরলে সিবিআই তদন্ত চাইতেন, 356 চাইতেন। আমি এই গোটাটা আমার 2-3টে কথা বলার আছে মৌপিয়াদি। এক হচ্ছে যে আজকে কতগুলো উনি ফাইনালি সত্যি কথা বলেছেন, স্বীকার করেছেন। এক, জেলে যাবেন, এটা বুঝেছেন যে জেলে যাবেন, শেষের সেদিন ভয়ঙ্কর, এগিয়ে আসছে, কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে, যেভাবে মুকুল জেলে যাননি, যেভাবে শঙ্কুদেব জেলে যাননি, যেভাবে শোভন জেলে যাননি, প্রত্যেকে ভিডিও টেপে দেখা গেছে টাকা নিতে, তারা বিজেপিতে গেছেন, সেই একইভাবে মমতা ব্যানার্জিও জেলে যাবেন না যদি এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে। যদি বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্যরা আসে ক্ষমতায়, অবশ্যই মমতা ব্যানার্জির দলবল, তার সাথে সাথে যারা ওই অপরাধ করেছে, সারদা, নারদা, রোজ ভ্যালি, ওই নীল সাদা আলো, প্রতিটি বালি খাদান, কয়লা খাদান, প্রতিটি দুর্নীতি যারা করেছে, শুধু জেলে যাওয়াটাই কথা না, মানুষের টাকা ফেরত দিতে হবে, তার ব্যবস্থা আমরা করব, এটা উনি বুঝেছেন। 1 নম্বর কথা। 2 বলেছেন যে তৃণমূল ত্যাগী, ঠিকই, সততা, ন্যায়পরায়ণতা, নৈতিকতা, নীতি সমস্তটা ত্যাগ করতে হয় তৃণমূল করতে গেলে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভাইপোর সম্পত্তির হিসেব দিন। কালীঘাটে কটা বাড়ি আছে ব্যানার্জি পরিবারের নামে, কটা জমি আছে, কেন ভাইপোর বাড়িতে আলাদা করে সিকিউরিটি বসিয়ে রাখতে হচ্ছে ওইভাবে? সত্যিই কি এসকালেটর আছে ওখানে? কার টাকায় কিভাবে এলো একজন জনপ্রতিনিধি? এয়ারপোর্টে সোনা নিয়ে কিছুদিন আগে কি হয়েছে? এখানে তো এই প্রশ্নটা উঠবে যে একটা নির্বাচিত সরকার, তার মুখ্যমন্ত্রী যিনি তৃণমূল কংগ্রেসের মতো একটা দলের নেত্রী, তাকে বিজেপিও জেলে ভরার হুমকি দিচ্ছে, বামেরাও জেলে ভরার হুমকি দিচ্ছে, তাহলে আমাদের রাজ্যের পলিটিক্যাল ন্যারেটিভটা কি এরকম হয়ে দাঁড়ালো? সত্যি সত্যি কিনা কাঙ্ক্ষিত? আমি বলছি আপনিও যেটা বললেন যে সবাই জেলে যাবে, কিসের ভিত্তিতে বলছেন যে তৃণমূল কংগ্রেসের সবাই জেলে যাবে? কিসের ভিত্তিতে? আমি বলছি মৌপিয়াদি, ধরা যাক আপনি যেটা বলছেন বাম কংগ্রেস ক্ষমতা এলো, কি আছে আপনার হাতে যেটা দিয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলকে জেলে পাঠাবেন? নাকি এটা একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচনের আগে এটা বিজেপিও বলছে, বামেরাও বলছে? না, নারদের ভিডিও আমার কাছে, নারদের ভিডিও আছে। পশ্চিম বাংলার প্রতিটি ভিডিওতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নেই। একতলা থেকে দোতলা বানাতে গেলে তৃণমূলের নেতাদের নারদের ভিডিওতে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নেই। টাকা দিতে হয়েছে। উনি বলছেন উনি লালু প্রসাদ যাদবের সাথে তুলনা করছেন। লালু প্রসাদ ওয়াজ সেকুলার, আউট অ্যান্ড আউট। এতদিনের ইতিহাসে রাজনৈতিক দল, আঞ্চলিক দলগুলোর মধ্যে অন্যতম একটা ব্যতিক্রম লালু প্রসাদ। কোনোদিন বিজেপির সাথে যাননি। ইনি ব্যাডমিন্টনের শাটল ককের মতো, আজকে বিজেপি, কালকে কংগ্রেস, কালকে আবার বিজেপি, এইরকম পার্টি খাওয়াটা হ্যাবিট। এই যেমন বলে লালু প্রসাদ নিয়ে এত ওনারা আজকে বুক ফাটাচ্ছেন, সেই লালু প্রসাদের যখন ফোর্ডাস ক্যামে নাম আসলো তখন ওনারাই বিরোধিতা করেছেন। আজকে কংগ্রেসের সাথে ওনাদের মধুচন্দ্রিমা চলছে, এই কংগ্রেসের বিরুদ্ধেই তো ওনাদের অভিযোগ যে প্রচুর জোর মেরেছে। দাদা সৃজনদা, কথা না বলে লাভ নেই, সেই শুরু হবে, সেই সঞ্চয়িতা থেকে শুরু হবে। যেটা বক্তব্য, সেই লালু প্রসাদের সঙ্গে তো আপনারা জোট করেছেন, এবং লালু প্রসাদ দোষী সাব্যস্ত হয়েছেন, অভিযোগ নয়, দোষী সাব্যস্ত হয়েছেন ফোর্ডাস স্ক্যামে। আমি বলছি যে আমরা কোন পয়েন্টে হতে পারে, ক্ষমতার জন্য সব জোট হতে পারে, আমরা কোন পয়েন্টে গিয়ে বিজেপিকে দেশের সবথেকে বড় বিপদ মনে করেছি এবং কোন পয়েন্টে গিয়ে সমস্ত সেকুলার ফোর্সকে এক জায়গায় আসার আহ্বান জানিয়েছি, এটা মানুষের কাছে এতদিনে পরিষ্কার। এই তরুণ জ্যোতি আর দেবাংশু আজকে এত ঝগড়া করছে, এই আরএসএস তো মমতা ব্যানার্জি। এই প্রসঙ্গে আলোচনা, আর তার পাশাপাশি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি মন্তব্য করেছেন যে তিনি একমাত্র অবজারভার। অনেকেই বলছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর। যেটা বিরতির আগে আপনাদের বলছিলাম যে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, শুনুন। সারা পশ্চিম বাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার। তার কারণ আপনাদের প্রত্যেকটা ব্লক থেকে ব্লকে কে কি করছে না করছে, আর কার সাথে কে যোগাযোগ রাখছে, আর কে কে কন্ট্যাক্ট করছে, তার প্রত্যেকটা হিসেব আমি A to Z রাখছি এবং রাখবো। আর দু একজনকে দেখতে পাবেন হয়তো তৃণমূল
এদিক ওদিকও যোগাযোগ রাখে, এটা ভাববেন না দিদি জানে না। দিদি ছেড়ে রেখেছে তাদের এই কারণে যে তারা যে যোগাযোগটা রাখে এটা তোমায় বুঝতে হবে, কারণ সে যে যোগাযোগটা রাখছে সে যোগাযোগ রেখে ওখানকার খবরটাও পাস করছে, এটাও মাথায় রাখবে। দেবাংশু, কার উদ্দেশ্যে বার্তা বা কাদের উদ্দেশ্যে? দেখুন, তার আগে আমি একটা আমাদের লেফটের যিনি দাদা আছেন তার কথার উত্তর দিতে হবে। তিনি বলতে বলতে এক জায়গায় বললেন যে মশা মরলেও সিবিআই ডাকতেন। আমাদের দাদা মনে হয় মশা মরা আর মানুষ মরার মধ্যে তফাৎটা একটু ভুলে গিয়েছেন আর কি। স্বাভাবিকভাবেই মানুষকে তো তারা মানুষ বলে গণ্য করেননি বলে আজকে 7% নেমে এসছেন। আর দ্বিতীয় কথা, কালীঘাটে কার কি ফ্যামিলি এসকিলেটার এসব নিয়ে কথা বলার আগে আমি বলবো উপযুক্ত প্রমাণ না থেকে যদি এই সমস্ত কথাগুলো বলেন, বাংলার মানুষের কাছে হাস্যকর একটা সার্কাস পার্টি হয়ে গেছে আপনাদের দলটা। আরো খারাপ অবস্থা হয়ে যাবে, 3% ভোটটাও পাবেন। দেবাংশু, আমি জিজ্ঞাসা করেছি, তুমি প্লিজ একটু বলে দাও, তারপর আপনি বলবেন, আপনি লিখে রাখুন, খুব ভালো। তুমি জিজ্ঞাসা করো। এখন যে জায়গাটা আমি একটু দাদাকে মনে করিয়ে দিতে চাই, কেরালার বামেদের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রিন্সিপাল সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব, দাদা একটু লিখে রাখো, তোমার সময় বলিনি, দাদা একটু গণতন্ত্র রাখতে চাই। নির্দিষ্ট প্রশ্ন আমি প্লিজ যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, দেবাংশু আমি আমার প্রশ্নটার উত্তর খুঁজবো। আমি ডেফিনেটলি এই নিয়ে আলোচনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা কাদের দিকে? না না, মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাভাবিকভাবেই, এটা দেখুন, প্রথম কথা এটা জনসভা ছিল না, এটা কর্মী সভা ছিল। এটা আরে দাদা আপনি একটু চুপ করুন না, দাদা তৃণমূলে একটাই পদ, একটু চুপ করুন, বলতে দিন, একটু বলতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা জনসভা ছিল না, এটা তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভা ছিল। অবশ্যই। তো সেই কর্মী সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদের প্রতি বিভিন্ন রকম বার্তা দিতেই পারেন। কোনো জায়গা থেকে কেউ যদি মনে হয় দলে থেকে সাবোটাজ করার চেষ্টা করছে, সেই জায়গাটায় যেন তারা ভালো মতো খেয়াল রাখেন। এটা যে কোনো দলই যে কোনো দলের তাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটা দিয়েছেন, এটা নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী বা নির্দিষ্ট কারোর বিরুদ্ধে নয়, এটা অ্যাজ হোল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে আছে 2016 বিধানসভা নির্বাচনে একই ব্যাপার হয়েছিল। সিপিএমের যিনি প্রতিনিধি ছিলেন তিনি একইভাবে একই রকম তীব্রতার সঙ্গে সৌজন্যতার লিমিট ক্রস করে গিয়ে একই রকম আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একই রকম অ্যালিগেশন করেছিলেন। ফলাফলটা আমরা দেখেছি। কিন্তু যেটা রাজনৈতিক মহলের একাংশ বলছে দেবাংশু, যে এর দ্বারা কি কোথাও এই বার্তাটা স্পষ্ট হয়ে গেল না যে সত্যি সত্যি তৃণমূলের মধ্যে এই রকম যেটাকে ইংরেজিতে বলা হয় যে ব্ল্যাকমেল, তাই নিয়ে একটুখানি, অর্থাৎ যাদের একটি সন্দেহের চোখে দেখা হচ্ছে, সংশয়ের চোখে দেখা হচ্ছে, তাদের নিয়ে একটা উদ্বেগের জায়গা রয়েছে, তাদের বার্তাটা দিতে হচ্ছে। যে কোনো যুদ্ধে রাজা মহারাজাদের সঙ্গেও যখন মানে যুদ্ধ হতো একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্যে, সেই যুদ্ধের সময় স্ট্র্যাটেজি তৈরি করা হতো এবং কেউ যেন বিশ্বাসঘাতকতা না করতে পারে তার জন্য ফুল প্রুফ প্ল্যানিং থাকতো। এটা যুদ্ধের ক্ষেত্রে হয়, এটা রাজনীতির ক্ষেত্রে হয়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা যে কোনো দলই করে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সভা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক সভাগুলো পাবলিক প্ল্যাটফর্মে করেন, আপনারা মিডিয়ারা দেখাতে পারেন, সাধারণ মানুষ দেখেন বলে আমরা হয়তো তার ক্ষেত্রে প্রশ্নটা তুলতে পারছি, অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে সেটা তুলতে পারি না। দিয়েছেন যে যাদের সঙ্গে তরুণ আপনাদের দলের নেতারা যোগাযোগ রাখছেন, আসলে আপনাদের খবরও পাস হয়ে যাচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছাগলের 3টে বাচ্চা থাকে, 3 নম্বর বাচ্চাকে আমি ছেড়ে রেখেছি। যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ছাগলের 3 নম্বর বাচ্চা একসঙ্গে বললো, সেই বিষয়ে আমি যাচ্ছি না। দেখুন, তৃণমূল কংগ্রেসের আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিধায়করা, নেতারা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন। কেউ বলছে যে মমতা না থাকলে তুই নাকি আলু বেচতিস, কেউ বলছে এটা, বিভিন্ন রকম বক্তব্য আসছে ওনাদের মধ্যে। একটা অদ্ভুত চলছে, এটা হয়তো ওনাদের গণতন্ত্র কি জানি না, কেন্দ্রীয় সরকারের আলু পেঁয়াজের দামটা বেড়ে গেছে, ওটাও বেচা যাবে না। ল্যাম্প পোস্ট ওই বললাম এক্ষুনি যেটা বললো, দেখুন তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদ বাকি ছিল ল্যাম্প পোস্ট, কিন্তু আমফান ঝড়ে ল্যাম্প পোস্টগুলো পড়ে গেছে। এবার বাদ বাকি যেগুলো টিকে আছে তারা আজকে আওয়াজ তুলছে, মানে এই স্বৈরাচারিত্বের বিরুদ্ধে আওয়াজ তুলছে। দেখুন, একজন ছেলে যে কাঁধে পতাকা নিয়ে ঘুরে আজকে সে তৃণমূলের রাহুল সিনহা যেভাবে ফেসবুক লাইভ করে বলেছিল যে তৃণমূল কংগ্রেস থেকে আসা লোকেদের জন্য তারা নাকি কোথায় বাড়ি। আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পর ফিরবো, কারণ আজকে সমস্ত বিতর্ক ছাপিয়ে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি, তিনি বাংলাকে কাশ্মীরের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন, জানি বিতর্কের ঝড় উঠেছে। সেই প্রসঙ্গে যাব, শুধু এই প্রসঙ্গে আমরা ডেফিনেটলি কোন দিকে গড়ায় এই বাকযুদ্ধ সেদিকে নজর রাখবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। সকাল হতেই রীতিমতো চায়ের কাপে তুফান তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সিউড়ির চা চক্রে তার মন্তব্য, বাংলা দ্বিতীয় কাশ্মীর। আর এরপরই বিতর্কের ঝড়, একযোগে বিরোধীরা তারা সোচ্চার হয়েছেন এই মন্তব্যের প্রতিবাদে। আলোচনায় যাওয়ার আগে শুরুতেই আপনাদের দেখাবো কি বললেন দিলীপ ঘোষ এবং তার কি পাল্টা এলো ফিরহাদ হাকিমের পক্ষ থেকে। তো আজকে 3 নম্বর বুথে 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 3 নম্বর বুথ
আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে উপদ্রুত জেলা হচ্ছে বীরভূম। পার্টি অফিসে ঝুড়ি বোম পাওয়া যাচ্ছে, পার্টির নেতার বাথরুমের মধ্যে বস্তায় বোম পাওয়া যায়। এখানে একটাই কারখানা চলে, বোমের কারখানা। বোম বন্দুক সারা জেলাতে দেখুন ফাটছে, মারছে, সব টেররিস্ট ধরা পড়ছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলাটা হয়ে গেছে দ্বিতীয় কাশ্মীর। বাংলাই আছে, ওদের মাথার মধ্যে এনকাউন্টার ঢুকে আছে, ওদের মাথার মধ্যে টেরোরিজম ঢুকে আছে, যে জন্যে সারা ভারতবর্ষে যেখানে ওর পাওয়ার নেই সেখানে কাশ্মীর দেখছে, আর যেখানে বিজেপির শাসন আছে সেখানে কাশ্মীর বানিয়ে ছাড়ছে। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি, দেবাংশু ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য এবং ইতিমধ্যে যোগ দিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে কৌস্তব বাগচি। আমি প্রথমে তরুণের কাছেই যাব। তরুণ, আপনারা যখন বাংলার মানুষকে আরো আপন করে নেওয়ার কথা বলছেন, আপনারা যখন বাংলা জয়ের স্বপ্ন দেখছেন, তখন দাঁড়িয়ে বাংলাকে দ্বিতীয় কাশ্মীরের সঙ্গে তুলনা করছেন আপনাদেরই রাজ্য সভাপতি। কোথাও কি এটা একটা নেতিবাচক ইম্প্যাক্ট হতে পারে না? মোপেদি না, কেন না? আপনি বাংলার অবস্থা আজকে দেখুন, বাংলার মানে ভারতবর্ষের অন্য জায়গা থেকে আসা মানুষজন আজকে মানুষকে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন বহিরাগত। বাংলা থেকে একের পর এক ধরা পড়ছে আল কায়দা, জামাতের জঙ্গি। যার ভিডিও দেখালেন আমাদের কলকাতার এখন ওই কেয়ারটেকার মেয়র জনাব ফিরাদ হাকিম, উনি দ্য ডনকে দেওয়া একটা ইন্টারভিউতে কলকাতার একটা স্পেসিফিক রিজিয়নকে বলেছেন এটা নাকি মিনি পাকিস্তানের মতো। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের দিনের অবস্থা। পশ্চিমবঙ্গের কোনো সেপারেট কনস্টিটিউশন তো এখনো হয়নি, পশ্চিমবঙ্গ তো আলাদা দেশ হয়নি। তাহলে পশ্চিমবঙ্গকে মানে ভারতের অন্য জায়গা থেকে লোকে আসাকে পশ্চিমবঙ্গে বহিরাগত কেন বলা হয়? এ তো কাশ্মীরের দিকেই যাচ্ছে। আমি একটু জিজ্ঞেস করি তরুণ, 370 ধারা বিলোপের পর যে কাশ্মীরের চিত্র আমরা দেখি, যেটা কাশ্মীরের বহু মানুষ বিভিন্ন সময় তারা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে যে তাদের ইন্টারনেট বন্ধ, তারা জানে না, দিনের পর দিন এই কোভিড লকডাউনের আগে তাদের দিনের পর দিন কার্যত শাটডাউনের মধ্যে থাকতে হয়েছে। তারা অভিযোগ করেছেন তাদের গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে, তা সংবাদ মাধ্যমের একাংশ অভিযোগ করেছে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। সেই কাশ্মীরের সঙ্গে তুলনা টানছেন? সেই কাশ্মীরের দিকে কাশ্মীরের যে অবস্থা ছিল, কাশ্মীরে যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতো না, কাশ্মীরকে ধরা হতো একটা সেপারেট জায়গা হিসাবে। কৌস্তভও প্রেজেন্ট আছে, কৌস্তভের দলের এলওপি লিডার অফ অপোজিশন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল কাশ্মীর ইজ নট অনলি ইন্ডিয়াজ ইন্টারনাল ইস্যু, ইজ অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু। তো সেইখান থেকে দাঁড়িয়ে এইসব যখন রসগুলো আসছে, পশ্চিমবঙ্গে একটা সেপারেটিজমের রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গে একটা বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে, পশ্চিমবঙ্গকে একটা আলাদা করে দেওয়ার রাজনীতি চলছে, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে। খুব ইন্টারেস্টিংলি দিলীপ ঘোষ যে জায়গায় দাঁড়িয়ে এই কথাটা বলেছেন সেটা বীরভূম। তিনি বলছেন বীরভূমের দলের নেতাদের বাথরুমে অবধি বোমা পাওয়া যায়। দেখুন, প্রথমত খুবই বাজে রকমের একটা বক্তব্য। আমি বলতে চাই, বাংলা যদি কাশ্মীর হয় তাহলে দিলীপ বাবু কি সেই কাশ্মীরের কোনো জঙ্গি, আল কায়দা জঙ্গি? আমি জানি না। আমি কয়েকটা কথা বলি, আমি বলতে শুনলাম। আমার এখানে বক্তব্য হচ্ছে, দেখুন গুজরাটে উনি বললেন না বহিরাগত বলা হচ্ছে, দেশের মধ্যে একটা আলাদা সেপারেট স্টেট। গুজরাটে যখন বিধানসভা ভোট হচ্ছে 2017 সালে এবং রাহুল গান্ধী বাইরে থেকে গিয়ে প্রচার করছে, তখনই নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে বাহারি লোকেরা আসতে চায় গুজরাটি আসমিতাকে ভাঙতে। তখন নরেন্দ্র মোদী কি গুজরাটকে একটা আলাদা এন্টিটি বলতে চাইছিলেন? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলেছেন? আইএস যে রাজ্যগুলোতে সক্রিয় তার মধ্যে কি আছে? কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু এন্ড কাশ্মীর। এর মধ্যে কটা রাজ্য বিজেপি শাসিত? আমাকে একটু তরুণ যদি উত্তর দেবেন। আমার বক্তব্য হচ্ছে, আচ্ছা আপনি মাঝখানে বলবেন না প্লিজ, আপনার সময় আমি বলিনি। আজকে কাশ্মীরকে আমরা, এনারা বলে থাকেন, আমরা সবাই এটা বিশ্বাস করি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীর যদি ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়, বারবার বিভিন্ন রাজ্যকে কাশ্মীরের সাথে কম্পেয়ার করে আলটিমেটলি কি পাকিস্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন না তরুণ জ্যোতি বাবু? অংশ যার জন্য 370 টাকা পুষে গেল, রাজনীতির মধ্যে সেখানে বাংলাকে বারবার বলা হয় বাইরের লোক আসবে না, হিন্দি ভাষীরা বাংলা থাকবে না, হিন্দি ভাষীরা বহিরাগত। তার মানে কি হিন্দি ভাষীরা বহিরাগত? পাকিস্তান তোমার ভাই বলে দেবাংশু। ফিরাদ হাকিমকে জিজ্ঞেস করো পাকিস্তান কোনটা। ফিরাদ হাকিম যখন ডনকে ইন্টারভিউ দিয়ে বলেছিল এটা মিনি পাকিস্তান। ফিরাদ হাকিমের কাছে আসার আগে শুধু দেখাবো যে দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে করেননি, বিরোধিতা এসেছে, প্রতিবাদ এসেছে সিপিআইএম কংগ্রেসের পক্ষ থেকেও। দেখুন, শুনলাম একজন ভারতীয় জনতা পার্টির নেতা, নেতৃস্থানীয় মানুষ, তিনি নাকি মন্তব্য করেছেন পশ্চিমবাংলা যেভাবে হিংসাত্মক কাজ বাড়ছে তাতে পশ্চিমবাংলা কাশ্মীর হয়ে গেছে। এই মন্তব্য একান্তভাবেই ভুল মন্তব্য। এই মন্তব্যকে কোনো গুরুত্ব দেওয়া যায় বলে আমি মনেই করি না। কাশ্মীর কাশ্মীর, বাংলা বাংলা। বাংলা কখনো কোনোদিনও কাশ্মীর হতে পারে না, হওয়া সম্ভব নয়।
এখানকার অশান্তি এবং কাশ্মীরের অশান্তি এক, তাহলে কি তিনি এখনো মনে করেন যে কাশ্মীর অশান্ত হয়ে আছে? তাহলে তার চিন্তাধারার সঙ্গে দিল্লির নেতৃত্বের চিন্তাধারা, তাদের দলের নেতৃত্বের চিন্তাধারা যে পার্থক্য, সেটা কোথায় যাবে? এই প্রশ্নটাও কিন্তু ঘুরে ফিরে আসছে। সংগ্রামের মধ্যে তো কোনো ভূমিকা ছিল না। ওরা কাশ্মীর কাশ্মীর বলতে বলতে কাশ্মীরটাকে দুটো টুকরো করে দিয়েছেন, হয়তো তিনটে টুকরো করতে যাবেন। বাংলাকেও টুকরো করার ইচ্ছে ওদের আছে। অতএব কাশ্মীরের সঙ্গে বাংলাকে মিলিয়ে একই রকম ন্যারেটিভে কথাটাকে নিয়ে আসবার চেষ্টা করছেন। আসলে বাংলা ভাগের মনোভাব ওদের মনের মধ্যে রয়েছে। এই প্রসঙ্গে কাশ্মীরের সঙ্গে বাংলাকে তুলনা করার মধ্য দিয়ে উনি কিন্তু বিপজ্জনক খেলার ইঙ্গিত দিচ্ছেন। কৌস্তব কিছু বলতে চাইছিলাম, কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, প্রথম কথাটা যার সেই মানুষটার কথাটা খুব একটা গুরুত্ব দেওয়ার বিষয় নেই। আরএসএস এর শাখায় পড়াশোনা করলে কি অবস্থা হয়, গরুর দুধ থেকে নাকি সোনা পাওয়া যায়, সেই হচ্ছে তার বক্তব্য। তিনি তিনি বিজেপির স্টেট প্রেসিডেন্ট, তিনি একটা দলের স্টেট প্রেসিডেন্ট। একটু বলতে দাও। আমি যেটা মৌপিয়াদি যেটা একটা জিনিস খুব ভালোভাবে বলছিল যে পোস্ট 370 তুলে দেওয়ার পর কাশ্মীরে কি হলো, মিডিয়ার ক্ষেত্রে বলছি, একটা নতুন কাশ্মীরের নিউ মিডিয়া পলিসি হয়েছে, যেখানে জম্মু কাশ্মীর ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন এন্ড পাবলিক রিলেশন যেটা কোন খবর কতটা কে লিখবে সেটা, কামরুন ইয়াসুফ থেকে শুরু করে আসিফ সুলতান, বাশরাত মাসুদ 370 তুলে দেওয়া কি অপোজ করছো কৌস্তব তুমি? সমস্ত মানুষগুলোকে একটা কোশ্চেন 370 এর অ্যাবলিশন কে সাপোর্ট করছো? সেটা হচ্ছে পরবর্তীকালে এই সমস্ত জার্নালিস্টদের ডিটেইন করা হয়েছে। 13,000 মানুষকে ইল্লিগালি রিটেইন করে রাখা হয়েছে কাশ্মীরে। 700 খানা বলছে না কেন 370 কি তুলে দেওয়াকে অপোজ করো তুমি কৌস্তব? সোজা কোশ্চেন তো। বেসিক জায়গাটা কেউ বলছে না। না বেসিক জায়গাটা বলো, 370 তুলে দেওয়াকে তুমি অপোজ করছো না করো না? তুমি কি অপোজ করছো 370 কে? তোমার স্ট্যান্ড এটা কি তোমার স্ট্যান্ড কৌস্তব? আমি আসবো, আমি কৌস্তব তরুণ দুজনের কাছে আসবো, আমি সৃজনের কাছে আসবো। দিলীপ ঘোষের এই বক্তব্য সম্পর্কে সৃজন কি প্রতিক্রিয়া? আমি একবার বলিনি। আসবো কৌস্তব, আসবো প্লিজ, এক এক করে আসি। তুমিও বাইরে আছো, সবাই বাইরে আছে, এক এক করে আসবো। কৌস্তব আসবো, 10 সেকেন্ড চাইছি, 10 সেকেন্ড। আচ্ছা কৌস্তব 10 সেকেন্ড নেবে, ওকে। সেটা হচ্ছে যেটা মূল সমস্যা, আসছে সৃজন, যেটা ইলেকশনের আগে তোমাদের জোটের কথাই শুনছি, আসছি। ইলেকশনে যে জেলের ভয় থাকে, ইলেকশন আগে জেলের ভয়। আমরা তো বলছি পশ্চিমবঙ্গে এতগুলো চোর বাইরে ঘুরে বেড়াচ্ছে, সেই চোরগুলোকে কেন জেলে পড়া আমি হচ্ছে না? আসবো কৌস্তব, এই নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি বিরতির আগে। তুমি যে প্রসঙ্গে জেলে ভরা প্রসঙ্গ বলছো, সেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। আমি এই মুহূর্তে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে সৃজনের রিঅ্যাকশন নেব। সৃজন, আমি অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি, আমি একটু তিনটে ছোট ছোট পয়েন্ট বলবো শুধু। এক হচ্ছে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীর আমাদের দেশের ইন্টিগ্রাল পার্ট। কাশ্মীর তার ভূখণ্ডটুকু আমাদের দেশের ইন্টিগ্রাল পার্ট। আর কাশ্মীরের মানুষরা সবাই সন্ত্রাসবাদী। কোথাও কোনো সমস্যা হলে সেটাকে কাশ্মীরের সাথে তুলনা করতে হবে, এটা আসলে কাশ্মীরের মানুষকে, আসলে তার মানে আমার দেশের মানুষকে অপমান করছেন দিলীপ ঘোষ। এক। দুই হচ্ছে যে 370 তুলে দেওয়ার পর কাশ্মীরে নাকি সব ঠান্ডা হয়ে গেছে বলে দিল্লি থেকে যে প্রচার বিজেপি, দিলীপ বাবু তো আজকে সেটা অসারতা প্রমাণ করে দিলেন। উনি যেটা বললেন তার মানে হচ্ছে এখনো কাশ্মীর জুড়ে চারদিকে জঙ্গি সমস্যা ইত্যাদি আছে, 370 তুলে দিয়ে কোনো লাভ হয়নি। 3 নম্বর কথা আমার, ঠিক বাংলায় সর্বনাশ। বাংলার সর্বনাশ যখন দিদিমণি করছিলেন, আমাদের সিঙ্গুরটাকে দিয়ে লাভ হয়নি, যখন চাইছিলে কাশ্মীরে ওরকমই থাক, কাশ্মীরে ফ্ল্যাগ না চলো, এর জন্য তোমাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়। তোমরা হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি, আজ পর্যন্ত ভারতীয় বলিনি। তুমি যদি এটা করতে থাকো তাহলে কিন্তু গোটা শোটা আর তোমাকে একটা কথা আমি বলতে দেব না। আমাকে প্লিজ বলতে দাও। মোপিয়াদি, আমি আছি। মোপিয়াদি, থ্যাংক ইউ। আমি খালি বলছি যে দিলীপ ঘোষ কি বললেন এর থেকে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা মোপিয়াদি আজকে আমাদের আলোচনায় অবশ্যই আসা উচিত। কালকে প্রায় সমস্ত ডান বাম সংগঠন মিলে দেশ জুড়ে ধর্মঘট ডেকেছে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজকে বাজারে যে দাম, আজকে সকালে বাজারে যে দাম, তার বিরুদ্ধে, কৃষি বিলের বিরুদ্ধে, শ্রম আইন বাতিল করার বিরুদ্ধে, 7,500 টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দাবিতে, 200 দিনের কাজ করার দাবিতে, 10 কেজি চাল পৌঁছানোর দাবিতে, কর্মসংস্থানের দাবিতে, লকডাউনের পরে ভারতবর্ষের গরিব মানুষ, আম আদমি, তাদের পক্ষে আসলে যে জরুরি দাবিগুলো, সেই কথাগুলোকে সামনে রেখে ধর্মঘটের ডাক দিয়েছে। সেটা আমাদের প্রত্যেকের
প্রত্যেকের ফোকাসে থাকা উচিত এখন দিলীপ আমি ঘোষ আসবো এই ওনাদের প্রসঙ্গে রাজনীতি আলোচনায় আসবো, একটা হচ্ছে ছোট্ট বিরতি আমাকে রুটিন। তার আগে নিতেই হবে। সৃজন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে যে একথা তো বলার অপেক্ষা রাখে না যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। দ্ব্যর্থহীন ভাষায় এই কথাটা মনে রাখা দরকার। একই সঙ্গে কাশ্মীরের মানুষ যারা, যদি তাদের প্রতি সৃজনের অভিযোগ যদি তাদের প্রতি কোনো রকম সংশয়ের অবকাশ থেকে থাকে বা তাদের রেফারেন্স টানা হয়, তাহলে কি দুটোর মধ্যে কোথাও একটা বৈপরীত্য থেকে যায় ভাবনায়? এই প্রসঙ্গ নিয়ে আমি তরুণের কাছে আসবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর। আমি দেবাংশুর কাছে যাব। দেবাংশু, বিজেপির যেটা দাবি যে যদি ধরেও নেওয়া যায় যে এই দিলীপ ঘোষের বক্তব্যে কাশ্মীরের রেফারেন্স টানায় বিতর্কের ঝড় উঠেছে, অতিশয়োক্তি হয়েছে, কিন্তু রাজ্যের পরিস্থিতি, বিশেষ করে যে জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ এই বক্তব্যটা করেছেন, সেখানেও আজকে আমরা দেখেছি যে দিলীপ ঘোষের সভায় যাওয়াকালীন কনভয়ে হামলা হয়েছে, সেখানেও আজকে উত্তেজনা ছড়াতে দেখেছি। সেটা কি অস্বীকার করতে পারো? দেখুন, দিলীপবাবু রোজ টিভি চ্যানেলের সামনে এসে বা বিভিন্ন সভা থেকে মারুন, কাটুন, পুঁতে দিন, অনাথ করে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, এই সমস্ত বক্তব্যগুলো রাখছেন। আর এই সমস্তগুলো বক্তব্য রাখছেন এবং রোজ নিয়মিত করে বাংলার মানুষকে অপমানিত করছেন। কখনো বলছেন বাঙালি মানেই চোর চিটিংবাজ, কখনো তাদের নেতারা বলছেন বাঙালি নোবেল পাচ্ছে মানে বিদেশি বউ আছে সেই কারণে নোবেল পাচ্ছে। এরকমভাবে ডেলি বাঙালি মেয়েরা বারে ডান্স করতে যায়, ছেলেরা শুধু বাইরে ঝাড় দিতে যায়। এই যে বাঙালিদের বারবার অপমান করছেন, বাংলার মানুষকে রোজ অপমান করছেন, এবং তিনি তার কর্মীদের উত্তেজিত করে দিচ্ছেন এবং তিনি তার কর্মীদের বলছেন যে মারুন, পাল্টা মারুন, মার দিন, পা ভেঙে দিন, যেন সোজা পায়ে দাঁড়িয়ে না বাড়ি ফিরতে পারে। তো তারা যখন মারধর করছে তখন সেই জায়গা থেকে একটা জায়গা সৃষ্টি হচ্ছে। তো আমরা সেই কারণে বিজেপির কর্মীরাই হামলা চালাচ্ছে, মানে সরলীকরণ হয়ে গেল না। মমতা, আমি ওটাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার আগে তিনি কিন্তু বারবার বলেছিলেন বদলা নয় বদল চাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারও আপনাদের টিভি চ্যানেলে বিতর্ক করতে হয়নি তার কোনো বিতর্কিত বক্তব্য নিয়ে বা হিংসাত্মক বক্তব্য নিয়ে। তিনি কিন্তু বাংলার মানুষের মন জয় করে এই হারমাদের শাসনকে, অপশাসনকে, 34 বছরের শাসনকে, জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়ে ক্ষমতায় এসেছিলেন মানুষের ভালোবাসা নিয়ে, হিংসা ছড়িয়ে নয়। আজকে দিলীপবাবু সেই জায়গা থেকে যে চেষ্টাটা করছেন, প্রথমেই বোঝা যাচ্ছে যে বিজেপি কতটা ব্যাকফুটে থেকে বাংলা লড়াই শুরু করছে। আর দিদি, এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু এই 8:30 থেকে 9টার আলোচনাটা আমাদের পেঁয়াজের দাম, আলুর দাম নিয়ে হতে পারতো। কারণ আমি আজকে মাকে বললাম মাংস করার কথা মা করবে না, শুধু পেঁয়াজ দিতে পারবে না। আমি বলছি এই যে দিলীপবাবু সকালবেলা ইচ্ছা করে কাশ্মীর নেত্রী ক্ষমতায় এসে কথা বলেছিলেন, এই কারণে যে বিরোধীরা চুপ করে আলোচনাটা ডাইভার্ট করে গেল। এই হচ্ছে মানুষের আলোচনা হবে না, ক্ষমতায় আসার পর থেকে এসেনশিয়াল পলিটিশিয়ান থেকে বিরোধীরা এবং সেখানে দাঁড়িয়ে আমরা শেষ যে সরকারি নির্দেশ পাচ্ছি সেই মোতাবেক এটা স্পষ্ট যে তার বিরোধিতা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে তার বিরোধিতা করা হচ্ছে। আমরা তো ধর্মঘটের বিরোধী, আমরা তো ঘোষণা করেছি আমরা ধর্মঘট বাংলায় অ্যালাউ করব না, আমাদের সরকার অ্যালাউ করবে না। আর একই বক্তব্য সিপিএমের নেতারা কতবার বলবেন জানেন? আমরা এই চারজনের বক্তব্য একটা জানতে চাই, কৌস্তব কিছু বলছে প্লিজ। কৌস্তব, আমরা ইস্যুটাকে সমর্থন করছি কিন্তু ধর্মঘটকে সমর্থন করছি না, এবং আগামী দিনেও করব। তৃণমূল কিন্তু তার অন্যরকম কিছু বলছে না, তৃণমূল কিন্তু মানুষের মৌলিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করে বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন উনি 73টা বন্ধ দেখেছিলেন 12 বছরে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রাম শুনছেন না, তিনি প্রত্যেকটা প্রোগ্রাম থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে কনফার্ম করার কথা বলেছেন। দিদি চিঠি পর্যন্ত লিখেছেন। এক সেকেন্ড, আমি সৃজন, দেবাংশু, তরুণ তিনজনকেই বলবো একটু বিরত থাকতে। কৌস্তবের বক্তব্য কেটে যাচ্ছে। কৌস্তব বলো প্লিজ। আমি যেটা মূলত দিলীপ বাবুও বলছে মারবো কাটবো, উল্টো দিকে তৃণমূলের তরফ থেকে যখন একটাও কোনো কনস্ট্রাকটিভ বক্তব্য নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো দাদা চিঠি লিখেছেন কেন্দ্রীয় সরকারকে জিনিসপত্রের দাম কমাতে অনুরোধ করে। আমি তো সেটাই বলছি, এর চেয়ে কনস্ট্রাকটিভ কি চাইছে? বাংলার মানুষকে, দেশের মানুষের যন্ত্রণা বোঝে, সবজির দাম কমাবে। শুধু তাই নয়, আজকে গ্যাসের ভর্তুকির টাকাটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো বন্ধ করে দিয়েছেন মোদিজি। সবার আসছে না, আমাদের বাড়িতে দুজনের কারো 15 টাকা, কারো 10 টাকা এসছে, এসে বন্ধ হয়ে গেছে। এগুলো নিয়ে তো আবার সবাইকে তুলতে হবে, কিন্তু ধর্মঘটের পথে যাবেন না। কর্মনাশা ধর্মঘট করে কিছু বলতে চাই। এক সেকেন্ড, সময় সংক্ষিপ্ত। সৃজন, খুব সংক্ষেপে প্লিজ। আজকে একদিন ধর্মঘট ডাকলে
তোমাদের মুখস্থ মনে হয় যে বাক্য। গরিব মানুষ খেতে পাচ্ছে না? গরিব মানুষ এমনি খেতে পাচ্ছে না। আজকে সকালে বাজারে চন্দ্রমুখী আলুর দাম ছিল 50 টাকা, পেঁয়াজের দাম 80 টাকা ছিল। খোঁজ নাও। সেই কালচার তোমাদের মনে হচ্ছে, তোমাদের ভাবখানা হচ্ছে যেদিন শুধু ধর্মঘটায় সেদিনই যেন গরিব মানুষের অসুবিধা হয়, বাকি 364 দিন না, 34 মমতা, বছর হয়েছে মোদি সৃজন। সবাই মিলে সৃজন, 34 গরিব বছর মানুষের হয়েছে। পেটে লাথি মারার তোমরা চেষ্টা যখন করে, একের পর এক সেটা ফ্যাক্টরি বন্ধ তোমাদের করেছো, কোনো তখন জায়গা নেই হয়েছে। কথা বলার। দাদা, তোমরা যখন 34 রক্তমাখা বছর এই ভাত খাইয়েছো, ধর্মঘট তখন বন্ধ করতে হয়েছে। করতে আচ্ছা, আমি খুব সিম্পল একটা প্রশ্ন, একদম শেষে তরুণ, একদম সিম্পল একটা প্রশ্ন নিয়ে যাচ্ছি। তরুণ আসছি, এক সেকেন্ড প্লিজ, একদম সংক্ষেপে 30 সেকেন্ড আমি তরুণের কাছে উত্তর নেব। তরুণ, কি মনে হয় যে এই ধরনের মন্তব্য, বিশেষ করে ঠিকই লোকসভায় তোমরা 18টা আসন পেয়েছো, তোমরা স্বপ্ন দেখছো বাংলা জয়ের, তোমরা বাঙালির সেন্টিমেন্ট সেটাকে বুঝছো বলে দাবি করছো, যে কারণে আমরা দেখছি যে একের পর এক নেতা এসে তারা বাঙালি কালচারের কথা বলছেন, এখানে কিছু হলে বাংলায় টুইট করছেন, তোমাদের শীর্ষ নেতৃত্ব এখানে এসে তারা বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন, সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কোথাও এই ধরনের মন্তব্য কি অ্যাভয়েডেবল নয়? মোপেদি, মানে ইটস নট এ ক্রাইম টু কল এ স্পেড। মানে মন্তব্য অ্যাভয়েডেবল নয়, কারণ পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, তুমি দেখো না, আমার রিপোর্ট না, এনসিআরবি রিপোর্ট, রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের মধ্যে প্রথম। কার দয়ায়, কার দয়ায়, কার জন্য গেছে? রাজনৈতিক হিংসায় সবথেকে বেশি আছে। প্রতিদিন খুন করা হচ্ছে, প্রতিদিন খুন আমার হচ্ছে। সময় একদম শেষ, শেষ করতে হবে, কিন্তু এই বিতর্কটা রয়ে গেল যে সত্যি সত্যি এই ধরনের বক্তব্য সেটা রাজনৈতিক মাইলেজ কি দেবে নাকি বুমেরাং হতে পারে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।